আমরা এই আলোচনায় বহুবার ভারতের কথা শুনেছি। চলুন এবার ভারত ও ভারতীয় গণমাধ্যম নিয়ে কথা বলি। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, একটি বড় অর্থনীতি এবং সামরিক শক্তি। সবার আগে ভারতের এই ধারণা বদলানো প্রয়োজন যে তারা কোনো সুপার পাওয়ার। আসলে ভারত এমনকি আঞ্চলিক শক্তিও নয়। কিছু ক্ষেত্রে ভারত এখনও একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। এটি অভ্যন্তরীণভাবে ভঙ্গুর ও বিভক্ত। 2024 সালে ভারতের রাষ্ট্রীয় কাঠামো 7টি ভিন্ন ফ্রন্টে সামরিকভাবে সক্রিয় রয়েছে, যা বোঝায় যে এটি একটি স্থিতিশীল রাষ্ট্র নয়। ভারতের পররাষ্ট্র নীতির ধারাবাহিক ব্যর্থতা বোঝার প্রয়োজন রয়েছে। গত 7 বছরে ভারতের সফল কোনো পররাষ্ট্র নীতি নেই, যদি 1971 সালের ঘটনাকে ব্যতিক্রম ধরা হয়, যেখানে তারা পাকিস্তানকে 2 ভাগ করেছে বলে মনে করে। কিন্তু তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের চিত্র দেখুন: চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা এমনকি বাংলাদেশ। কোনো দেশের সঙ্গেই ভারতের ভালো সম্পর্ক নেই। যদি আপনি একটি ভবনে থাকেন এবং আপনার প্রতিটি প্রতিবেশী আপনাকে অপছন্দ করে, তাহলে বুঝতে হবে যে সমস্যাটি আপনার নিজের নীতিতে রয়েছে। ভারতের পররাষ্ট্র নীতি ও দৃষ্টিভঙ্গিতে গুরুতর সমস্যা রয়েছে। নতুন সংসদ ভবনে অখণ্ড ভারত নামে ভারতের মানচিত্র রাখা হয়েছে, যা বোঝায় যে একদিন এই 8টি দেশ ভারতের অংশ হবে। ইতিহাসে কখনো এমন ভারত ছিল না। এটি একটি ভুয়া ধারণা। ব্রিটিশ ইতিহাসবিদ জেমস মিল এই ভুয়া ইতিহাস তৈরি করেছিলেন, যা পরে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো প্রচার করেছে। ভারত কখনো একটি ঐক্যবদ্ধ হিন্দু সভ্যতা ছিল না। এটি একটি ব্রিটিশ নির্মিত রাষ্ট্র। ভারতের উচিত এই ভুয়া ইতিহাস থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক গড়ে তোলা। এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত কিনা সে বিষয়ে আমার অবস্থান হল, একটি গণতান্ত্রিক কমিশন গঠন করা প্রয়োজন। এই কমিশন আমেরিকান কংগ্রেশনাল মডেলের মতো গণশুনানি আয়োজন করবে, যেখানে নাগরিকদের মতামত নেওয়া হবে। এই কমিশন কয়েকটি বিকল্প উত্থাপন করতে পারে। 1. আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে, যেমন জার্মানি ও ইতালিতে নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 2. আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো 3টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারাতে পারে, কারণ তারা জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। 3. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা হতে পারে। 4. দুর্নীতি, অর্থ পাচার বা অন্য কোনো অপরাধে দোষী সাব্যস্তদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা যেতে পারে। 5. শেখ পরিবারের সদস্য ও 2008 থেকে 2024 সাল পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারী কেউ ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এই প্রস্তাবনাগুলো নিয়ে গণভোট আয়োজন করা যেতে পারে, যাতে জনগণ সিদ্ধান্ত নেয়। কারণ এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা অপরাধীদের বিচারের কথা বলছি, কিন্তু ভবিষ্যতের জন্য একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। বাংলাদেশের সংবিধান নিয়ে আসা যাক। বর্তমান সংবিধান আসলে একটি আইনগ্রন্থের মতো হয়ে গেছে, যা সংবিধানের মূল ধারণাকে দুর্বল করে দিয়েছে। একটি সংবিধান হওয়া উচিত সহজবোধ্য, সাধারণ মানুষের জন্য বোধগম্য, এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিগুলো সেখানে উল্লেখ থাকা উচিত। 1972 সালের সংবিধান কখনো জনগণের ম্যান্ডেট পায়নি। 1970 সালের নির্বাচনে জনগণ পাকিস্তানের অংশ হিসেবে প্রতিনিধিদের নির্বাচিত করেছিল। পরে এই প্রতিনিধিরাই নতুন সংবিধান রচনা করেন, যা একটি সাংঘর্ষিক বিষয়। এটি কখনো গণভোটে পাস করানো হয়নি। তাই আমি প্রস্তাব দিচ্ছি যে আমাদের একটি নতুন, সংক্ষিপ্ত, স্পষ্ট এবং বাংলা ভাষায় লিখিত সংবিধান তৈরি করা উচিত, যা সাধারণ মানুষের জন্য সহজবোধ্য হবে। এটি জনগণের মতামত নিয়ে তৈরি করা উচিত এবং সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা উচিত। বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে বলতে গেলে এটি একটি কঠিন কাজ। অনেকেই অবিলম্বে নির্বাচন চায়, আবার অনেকে আগে সংস্কার চায়। আমি মনে করি সংস্কার ও নির্বাচন একসঙ্গে হওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে আস্থার সংকট রয়েছে। রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করে না। জনগণ চায় যে নির্বাচন আয়োজনের আগে কিছু সংস্কার বাস্তবায়ন করা হোক। বর্তমানে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের পরিকল্পনা করা হয়েছে, যা বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে পরামর্শ করবে। এই দীর্ঘ পথটি ধৈর্য ও কৌশলের সঙ্গে অতিক্রম করতে হবে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই রাজনৈতিক সংস্কারের উপর, যা ধাপে ধাপে সবার মতামত নিয়ে বাস্তবায়ন করতে হবে।